আসসালামু আলাইকুম সবাইকে। কলেজ গেটওয়ে প্রোগ্রাম 2026 এর ওরিয়েন্টেশন সেশনে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা অনেকেই নটরডেম, সেন্ট জোসেফ কিংবা হলি ক্রসে ভর্তি হতে চাও, কিন্তু বাস্তবতা হলো শুধু ভর্তি পরীক্ষায় ভালো স্টুডেন্ট হলেই হয় না। সঠিক প্রস্তুতি, সঠিক গাইডলাইন এবং নিয়মিত অনুশীলন থাকা প্রয়োজন। আজকের সেশনে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো: আমাদের তিনটি কলেজে ভর্তির বাস্তবতা এবং যোগ্যতা, স্কলার সেন্টার তোমাদেরকে কিভাবে সাহায্য করবে, এবং পুরো প্রোগ্রামের কাঠামো ও সুযোগগুলো। প্রথমে আমরা বাস্তবতাটা দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে এনডিসিতে প্রায় 2100 প্লাস সিটের জন্য 18 থেকে 20 হাজার শিক্ষার্থী আবেদন করে। হলিক্রসে প্রায় 750টি সিটের জন্য 8 থেকে 12 হাজার শিক্ষার্থী আবেদন করে, এবং সেন্ট জোসেফে প্রায় 600 থেকে 700টি সিটের জন্য 12 হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করে। অর্থাৎ শুধু জিপিএ ভালো হলেই হবে না, হাজার হাজার জিপিএ শিক্ষার্থীর মধ্যে নিজেকে আলাদা করে প্রমাণ করতে হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। তাই এখান থেকেই পরিকল্পিত একটি প্রস্তুতি খুবই জরুরি বিষয়। যারা হলিক্রসে আবেদন করতে চাও তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফাইনাল জিপিএ 5 থাকাটা আবশ্যক। বায়োলজি এবং হায়ার ম্যাথ দুটো সাবজেক্টই থাকতে হবে। ভর্তি হবে জিপিএ প্লাস অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে। অনেক শিক্ষার্থী মনে করে মূল 5 বিষয়ে জিপিএ 5 হলেই হবে, কিন্তু ফাইনাল জিপিএ 5 না হলে সাধারণত আবেদনযোগ্য হওয়া যায় না। তাই আবেদন করার আগেই নিজের যোগ্যতা যাচাই করে নিতে হবে। এবার আসি নটরডেম কলেজে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল জিপিএ 5 প্রয়োজন এবং হায়ার ম্যাথমেটিক্স থাকাটা বাধ্যতামূলক। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে এবং বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হলে বায়োলজিটা থাকতেই হবে। নটরডেম কলেজে লিখিত এবং ভাইবা দুটো পরীক্ষাই রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু সায়েন্স গ্রুপে আবেদন করা যায় না। তাই এখন থেকেই নিজের ডকুমেন্ট এবং যোগ্যতা নিশ্চিত করে রাখবে। সেন্ট জোসেফের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি শুধু হায়ার ম্যাথমেটিক্স এবং বায়োলজি বাধ্যতামূলক, লিখিত পরীক্ষা ও ভাইবা রয়েছে এবং জিপিএ 5 থাকাটা আবশ্যক। এনডিসি এবং সেন্ট জোসেফের প্রস্তুতির মধ্যে কিছুটা মিল আছে, ফলে একসাথে প্রস্তুতি নিলে দুই জায়গাতেই ভালো করার সুযোগ তৈরি হয়। এখন আমরা ভর্তি পরীক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কলেজেই বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত থাকে। হলিক্রসে সাধারণত সাধারণ জ্ঞানও থাকে। এর মানে হচ্ছে তোমার এসএসসি সিলেবাসের মৌলিক ধারণাগুলো অবশ্যই শক্ত হতে হবে। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আমরা আলাপ করব যে আসলে স্কলার সেন্টার কেন। প্রথমত, তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে ক্লাস করতে পারবে। এবার আমরা আমাদের প্রথম ব্যাচটি অনলাইন ব্যাচ হিসেবেই নিচ্ছি। দ্বিতীয়ত, নিয়মিত মক টেস্ট এবং পারফরম্যান্স অ্যানালাইসিস করতে পারবে। তৃতীয়ত, মেন্টর সাপোর্ট থাকবে। কোথায় ভুল হচ্ছে, কিভাবে উন্নতি করতে হবে, কোন অধ্যায়ে বেশি সময় দিতে হবে, এই ধরনের বিভিন্ন গাইডলাইন তুমি স্কলার সেন্টারেই পাচ্ছ।
আমাদের মেন্টর প্যানেলে আছেন এনডিসি, সেন্ট জোসেফ এবং হলিক্রস এবং দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা নিজেরা ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করেছেন। বাস্তব পরীক্ষায় কিভাবে ভালো করতে হয় সেটা তারা জানেন। আমরা আমাদের মেন্টরদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমেই আমি শোয়েব হাসানকে অনুরোধ করব নিজের পরিচয় দিয়ে নিজের অ্যাডমিশন জার্নিটাকে আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আমি সোহাইব হাসান। ওয়ালাইকুম বর্তমানে আসসালাম। রয়েছি রুয়েটে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা। তো আমার নটরডেম জার্নি সম্পর্কে যদি আমি বলি, আমার এনডিসি জার্নি অনেকটাই অর্গানাইজ ছিল। আমার অনেক পরিচিত সিনিয়র ভাই, তারা অনেকে এনডিসি তে পড়াশোনা করেছেন, তাই তাদের কাছ থেকে অনেক আগে থেকে কলেজ সম্পর্কে জানতাম, শুনতাম। তাই কলেজ সম্পর্কে মানে আগ্রহ আগে থেকেই তৈরি হয়েছিল নটরডেম সেন্ট জোসেফ দুটো সম্পর্কে। তো এসএসসি শেষ হওয়ার পরপরই আমি প্রিপারেশন শুরু করি। প্রতিদিনই পড়ার ট্রাই করতাম, এক, দুই, তিন, কিন্তু প্রতিদিনই পড়তাম, মানে কনসিস্টেন্ট ছিলাম। তো এবার প্রতিটা চ্যাপ্টার আমি যেভাবে পড়তাম, তো প্রথমে হচ্ছে আমি যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা মানে বই একবার পড়তাম, এবং কোনো কনসেপ্টে যদি সমস্যা থাকতো সেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করতাম। তো নর্ডেম ভর্তির জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানে কনসেপ্ট ক্লিয়ার থাকা। তো বেসিক আর কনসেপ্ট ক্লিয়ার করলে অনেক সমস্যাই মানে সমাধান হয়ে যায়। তো আচ্ছা। এরপর হচ্ছে বিভিন্ন নমুনা বই আমি সংগ্রহ করেছিলাম, যেগুলো থেকে মানে কোশ্চেন কালেক্ট করতাম এবং কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করতাম। এবং প্রত্যেক সপ্তাহেই ওই কোশ্চেন গুলো থেকে 2 থেকে 3টা এক্সাম দেওয়ার ট্রাই করতাম, এবং সাবজেক্ট ওয়াইজও এক্সাম দিতাম। এটাও আমার কনসিস্টেন্ট ছিল। তো আমরা আমাদের এই প্রোগ্রামে আমরা এই স্ট্র্যাটেজি গুলোই ফলো করব। আমাদের 52টা লেকচার আছে এবং মক টেস্ট আছে, উইকলি আছে। এগুলো আমরা মানে এই স্কলার সেন্টারে আমরা নিব, তোমাদেরকে প্রোভাইড করব, এবং যাতে তোমরা মানে সর্বোচ্চ আউটপুটটা পেতে পারো আমরা সেই চেষ্টাই করব। আর আমাদের সাথে এই জার্নিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ শোয়েব ভাইকে। আম, শোয়েব হাসান কিন্তু আছেন আমাদের সাথে স্কোলা সেন্টারে আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। তো ওনার ক্লাস করতে হলে তোমাদেরকে আসলে আমাদের ক্লাসে জয়েন করতে হবে। আম, তারপর আমরা চলে যাব সাইফ খানের কাছে। সাইফ। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জিলাল সাইফ খান। বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, সাবজেক্ট সিএসসি। আমি সেন্ট জোসেফের একজন স্টুডেন্ট ছিলাম। তো এইখানে আমরা যদি আমাদের পুরো কলেজ অ্যাডমিশন জার্নিকে দুইটা ভাগে ভাগ করি, এইটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। দেখা যায় আহ, আমি বেশ আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে জুনিয়র সিনিয়র এদের মধ্যে যে জিনিসগুলো দেখছি, সেটা হচ্ছে যে তারা কি করে, কম বেশি এসএসসি তে সবাই পড়াশোনা করে। এটা আমরা সবাই করি, আমাদের একটা রাইট। পরীক্ষা দেওয়া লাগে, পাবলিক পরীক্ষা। তো এইটা বাংলাদেশের বাকি 90% 80% স্টুডেন্টের মতো সবাই এখানে সমান। এখানে আহ, কেউ কারো থেকে কম না। কিন্তু আমার তো কলেজে খুব সীমিত। এইখানে আমাদের কিছু এমন কিছু স্পেসিফিক কিছু কাজ করতে হবে যেগুলো আমাদেরকে বাকিদের থেকে আলাদা করে তুলবে। এবং এইখানে আমার যেটা মনে হয়েছে বেশ কয়েক বছরের অভিজ্ঞতায়, সেটা হচ্ছে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের পরীক্ষার সময় থাকে কত, কোথাও 30 মিনিট, হয়তো আরেকটু বেশি নটরডেমে, বা কোথাও এদিক সেদিক হয় আর কি, সময় বিষয় অন্যরকম। এই 30 মিনিটসে বা ধরি আমি 40 মিনিটে, এর মধ্যে যতগুলা কোশ্চেন আসে, আমার দেখা যায় আমি পার কোশ্চেন প্রায় 40 সেকেন্ড 1 মিনিট এরকম পাচ্ছি। এখন আমি কোশ্চেন কোশ্চেন পড়েই যদি 1 মিনিট নষ্ট করে ফেলি, বা কোশ্চেন হুম। যদি আমি ভালোভাবে নাই বুঝতে পারি, আলটিমেটলি কিন্তু আমার আউটপুট জিরো, বা আউটকামটা আমার জিরো। আমাদের এই জন্য কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে।
এগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমার প্র্যাকটিস করাটা অনেক সোজা হবে। প্র্যাকটিস করতে পারলে আমরা যথাসময়ে আমরা পরীক্ষাটা শেষ করতে পারি। আর আমাদের আরেকটা যে ভুলটা হয়, মেজর ভুল, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় মক টেস্ট বা টেস্ট দেই বা বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করি, কিন্তু এখানে যে সমস্যাটা দেখা যায়, আমরা যে ভুলগুলো হলো সেগুলো নিয়ে পড়ে আর আসলে আমার মাথা ঘামাই। বাট এইটা একটা পাওয়ারফুল একটা জায়গা। যে ভুলগুলো আমার হচ্ছে আজকে, আমি সেগুলো যদি আজকে সংশোধন করি, আগামীকাল এটাই যদি আবার পরবর্তীতে পরীক্ষায় রিপিট হয়, এখানে আমার একটা অ্যাডভান্টেজ থাকবে। ওকে, এটা গেছে হচ্ছে আমাদের কি কি করা লাগবে। আর কি কি করা যাবে না সেটা হচ্ছে, এখন যদি আমি একবারে হচ্ছে বর্তমান পার্সপেক্টিভে কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখন এসএসসি পরীক্ষা শেষ। তো অনেক সময় আমাদের এখন, আমাদের হচ্ছে হাতে এখন কলেজের কোনো পড়াশোনা নাই। তারপর মানে একটা গতানুগতিক যে রুটিন একটা লাইফ ছিল স্কুল লাইনে, এটা নাই আমাদের এখন। বন্ধু বান্ধব অ্যাডভান্স হিসেবে আছে আমাদের, ওকে। তো অনেকে কি করে, অনেকে দেখা যায় যে শুরুর দিকে একটা মোটিভেশন নিয়ে তারা পড়াশোনা করে। তো বিষয়টা কি হয়, আজকে সে 5 ঘন্টা পড়তেছে, আজকে সে 10 ঘন্টা পড়তেছে, আগামী 2 দিন সে কিছুই পড়াশোনা করলো না। এই যে অনিয়মিত যে পড়াশোনা, এইটা প্রোভাইড করতে, এইটা মানে বাদ দিতে হবে আমাদের। কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আমি ডেইলি 3 ঘন্টা পড়ি, এটা একটা ভালো। 3 ঘন্টা হুম। পড়তে হবে। একদিন 10 ঘন্টা পড়ে বাকি 2 দিন কিছুই না পড়লাম, এইটা আলটিমেটলি আমার আগের দিনের 10 ঘন্টার আউটপুটটাকে জিরো করে দিবে। এটা একটা বাস্তব কথাবার্তা। আর আরেকটা বিষয় হচ্ছে, প্যানিক হওয়া যাবে না। যেমন আমি যদি পার্সোনালি আমার কথাটা বলি, আমি এনডিসি পরীক্ষাতে আমার হলে ঢুকতে মোস্ট প্রবাবলি 1-2 মিনিট দেরি হয়ে গেছে। তো আমি বেশ প্যানিক হয়ে গেছি, এবং প্যানিকের কারণে আমি ভাবছি হয়তো সমস্যা। তো হুম হুম। বেশ কিছু কোশ্চেন আমি অ্যান্সার ভুল লাগাইছি। এইটা আমাদের মানে মাথা অনেক ঠান্ডা রাখতে হবে। আর আমাদের ট্রাই করতে হবে যে কোনোভাবেই যাতে মানে ইনকনভিনিয়েন্ট কিছু না ঘটে আমাদের সাথে, এটা যদি চেষ্টা করতে হবে। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় থাকলে আমাদের প্রিপারেশনটা আশা করি সবচেয়ে ভালো একটা মানে আউটপুট আসবে এখান থেকে। আমরা যেটা বললাম যে এসএসসি এতে আমরা সবাই আমাদের এখানে পড়াশোনা করে আসছে, এসএসসি পরীক্ষা সবাই দিয়ে আসছে, আমাদের কম বেশি সবাই প্রায় কাছাকাছি সবাই সবকিছু জানবে। তো ডিফারেন্সটা কই হবে, এই যে আমাদের কিছু কিছু কাজ আছে, এগুলো যদি আমরা মানে অভ্যাস আছে, এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, বাকিদের থেকে এগুলো আমাদেরকে আলাদা করবে, এবং এগুলো আমাদের হচ্ছে এই কলেজগুলোতে পড়ার জন্য একটা ভালো মাইলস্টোন সেট করে দেবে। আহ এইটুকুই ছিল আমার কথা। থ্যাংক ইউ। আপনাদের সবাই হচ্ছে, সবাইকে অভিনন্দন, শুভকামনা সবার জন্য। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। খুবই ইনসাইটফুল কিছু কথা বলেছেন তোমাদের সাইফ ভাই। সাইফ খান আছেন আমাদের ম্যাথমেটিক্স এর মেন্টর হিসেবে। তো তোমরা আসলে কথা শুনেই বুঝতে পারছো যে ম্যাথ ক্লাসে শুধু ম্যাথমেটিক্স এর জন্য না, ওভারঅল অ্যাডমিশন জার্নির জন্যই তোমরা বেশ ইনসাইটফুল কিছু তথ্য পাবে। আচ্ছা, আমি যদি হচ্ছে আমাদের দুইজন মেন্টরকে বলি যে একজন নটরডেমের একজন সেন্ট জোসেফের, এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা নটরডেম বা সেন্ট জোসেফ থেকে, যেটা আসলে খুবই মজার এবং আপনারা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চান? আচ্ছা, আমি আমার সেন্ট জোসেফের আহ 9 মাসের একটা হচ্ছে টাইম ল্যাপস, এটা নিয়ে কথা বলি। কারণ শিওর। আমি 9 মাস ক্লাস করার পর আহ বাংলাদেশে বা পুরো বিশ্বেই হচ্ছে করোনা মহামারীর একটা দেখা দেয়, তো ক্লাস অফ হয়ে গেছে। তা আমি এই 9 মাসের কথা বলি। এই 9 মাসের মধ্যে আমি কি কি এখান থেকে দেখছি বা শিখছি। তো ওকে। নর্মালি আমি টাঙ্গাইল শহরে বড় হয়েছি ছোট থেকে। ওকে, আমি টাঙ্গাইলে পড়াশোনা করছি, এখানে বেড়ে ওঠা। তো আমি প্রথমেই হঠাৎ করে ঢাকা বা শহরটা থেকে গেছি, আমি স্বাভাবিক হোস্টেলে ছিলাম। এখন হোস্টেলে থাকার প্রথম সমস্যাটা কি হয়, আপনি যখন একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাবেন, সেখানে কি মানিয়ে নেওয়া একটা কঠিন মানে বিষয়। তো আমি যে বিষয়টা, শুধু আমি আমার নিজের পার্সপেক্টিভ বলতেছি না, আমি নটরডেমের আমার ফ্রেন্ড ছিল, হরিপ্রসাদ ফ্রেন্ড ছিল। তো ওদের সবার যে জায়গায় আমি কমন পাইছি, টিচাররা যথেষ্ট আন্তরিক। টিচারদের আমরা যে কোনো বিষয়ে
যে কোনো কিছু নিয়ে আমরা তাদের সাথে ডিসকাশন করতে পারতাম। কলেজের এনভায়রনমেন্ট হচ্ছে আপনাদের জন্য আন্তরিক। কলেজ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করে। এবং আমরা এখানে পার্সোনালি আমার যে জিনিসটা এখানে শেখা হচ্ছে সেটা হচ্ছে লিডারশিপ, যে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিস গুলো এই কলেজগুলার আমরা শুধু নর্মালি দেখা যায় মফস্বল বা অন্য কোনো শহর থেকে পড়ে আসলে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে জাস্ট স্কুলের একাডেমিক পড়াশোনা, আর হয়তো অল্প কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আমাদের কি করা লাগে নিজেদের, মানে নিজে নিজে শিখতে হয় এরকম একটা। বাট আমি দেখছি আমাদের এই কলেজগুলোতে পড়াশোনার পাশাপাশি মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস একটার পর একটা মানে থাকতেছে। এমন হয় না যে আমরা একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে এই বইয়ের পড়াশোনার বাইরের কাজগুলো করতেছি, এরকম না। আমরা মানে জাস্ট সবগুলাই প্যারালালি চালাইতে পারতেছি। আমরা সময় মতো 6-7 ঘন্টা রাত্রে ঘুমানোর সময় দিতে পারতেছি, আমাদের পার্সোনাল পড়ার টাইম বের করতে পারতেছি, এরপরে এই কাজগুলো করতে পারতেছি। এইগুলা হচ্ছে মানে টাইমের যে একটা ডিসিপ্লিন বা টাইম যে একটা ম্যানেজমেন্ট, এগুলো আমরা এখান থেকে প্রায় অনেক কিছু শিখতে পারি। তো মানে এটা অ্যাকচুয়ালি শুধু এই 3টা কলেজ না, আমি যদি বলি আরো বেশ ভালো কিছু কলেজ আছে, সবগুলাই মোটামুটি এরকমই। তো আমাদের যেহেতু আজকের কথাবার্তার বিষয় এই 3টা কলেজ, সেই জন্য আমি এই 3টা কলেজের কথাই বলছি। এবং জাস্ট মাত্র 9 মাসে আমার এটা হচ্ছে একটা মানে উপলব্ধি। আশা করি হয় ওকে। যদি এরকম করোনা বা এরকম কিছু না আসতো হয়তো আমরা হয়তো আরো কিছু বলতে পারতাম। যাই হোক, এটা হচ্ছে আমার সাইড থেকে ছিল এইটুকু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি হচ্ছে শোয়েবের কাছেও যাব, সাইফের কাছেও যাব। সেটা হচ্ছে, কি মনে হয় যে একটা ভালো কলেজ, নটরডেম বলি বা সেন্ট জোসেফ বলি, একটা ভালো কলেজের কোন সেই কি ফ্যাক্টরটা একটা স্টুডেন্টকে এইচএসসি লাইফের পরে যে একটা বিশাল ভর্তি যুদ্ধ থাকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এটার জন্য প্রিপেয়ার করে? কারণ আমরা প্রায় সময় দেখি যে এই সমস্ত কলেজ থেকে আহ আহ, ভালো ভালো জায়গায় চান্স পাওয়ার যে সংখ্যা, এটা খুব বেশি, বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সংখ্যাটা খুব বেশি। তো ওভারঅলি আপনাদের 2 বছরের জার্নিতে, একটা কলেজের সাথে 2 বছরের জার্নিতে, কোন জিনিসটা আপনাদের কাছে মনে হয় যে আপনাদেরকে অন্যান্যদের চেয়ে এগিয়ে রেখেছিল? শোয়েব। আচ্ছা, তো এখানে তো আচ্ছা, আমি হ্যাঁ, আমরা আমরা ফার্স্টে সাইফের কাছ থেকে নেই। হ্যাঁ। জি, আচ্ছা, তো আমরা যদি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন। এটা ওকে। হচ্ছে আহ আমাদের সবার দেখা যায় যে ক্লাসগুলো শুরু হয় প্রায় সকালে। এবং আহ এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আপনি একটা দিন কোনো অকারণে ক্লাস মিস করলে আপনাকে ডিটেনশন দেওয়া হয় বা একটা এক্সকিউজ লেটার নিয়ে আপনার যাইতে হয়। তো এটা একটা পেইন, বা এটা একটা হচ্ছে আমাদের ডিসিপ্লিনের মধ্যে বেড়ে ওঠার একটা প্রক্রিয়া। যে আপনি এখানে যেহেতু আহ মানে পড়াশোনা রেগুলারলি করার একটা প্রতিজ্ঞা নিয়ে ভর্তি হয়েছেন, এটা আপনাকে মেনে চলতে হবে প্রথম। আর আমি যদি একটা মানে একটা বাস্তব কথা মানে বাস্তবভাবে একটা কথা বলি, হুম। অ্যাডমিশনের কথা যেহেতু এখানে আসছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টাইমটা আমাদের অ্যাকচুয়ালি কি হয়, একটা 5 থেকে 6 মাসের মতো একটা সময় দেখা যায় কি এখানে 2-3 মাস কোচিং করতে হয় আর 2-3 মাস পরীক্ষা দেওয়া লাগে। তো বিষয়টা কি হয়, 2-3 মাস কোচিং করার পর অনেক স্টুডেন্ট কি করে, একটা বা দুইটা জায়গায় ভর্তি পরীক্ষা দেয়। তাদের হয়তো অনেকের হয়, অনেকের হয় না। এরপরে কি হুম। করে, 90% স্টুডেন্ট কি করে বাংলাদেশে, তারা হচ্ছে হাল ছেড়ে দেয়। এইটা একটা মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, এটা হচ্ছে মানে একটা ডিপ্রেসিং একটা বিষয় যে আপনার ফ্রেন্ডের আশেপাশে হয়ে যাচ্ছে বা আমার ফ্রেন্ডের হয়ে যাচ্ছে কিন্তু আমার হচ্ছে না, এটা দিয়ে অনেকে হাল ছেড়ে দেয়। বাট আমি আমার কলেজে দীর্ঘদিন কলেজে থেকে যেটা বুঝতে পারছি যে আমি এখানে হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই জিনিসটা আমাদের কলেজ থেকে বেশ শক্তপোক্ত ভাবেই শেখানো হয়। যে কোনো কন্ডিশন, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আপনাকে মানিয়ে নেওয়া। তো এই যে রাইট। আহ, যে বিষয়টা, অভিযোজনের যে বিষয়টা, এইটা অ্যাডমিশনে
বেশ হেল্প করে আমাদেরকে। এবং আমি যদি একটা কথা বলি, যেমন আমি 2019 সালে কলেজে ক্লাস শুরু করি, সেই বছর যারা এইচএসসি পরীক্ষা দেয় আমাদের কলেজ থেকে, ইন টোটাল 180 থেকে 200 এরকম মনে হয় জিপে 5 ছিল অনলি মাত্র। এবং এটা হচ্ছে সম্ভবত আমার দেখা আমার কলেজের সবচেয়ে মানে একবারে কি বলে লোয়েস্ট বা বাজে এরকম কোন একটা রেজাল্ট। বাট সেই বছর 300+ সিনিয়র ভাইরা, ওনারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে দেশের বাইরে স্কলারশিপ এগুলাতে কিন্তু ওনারা ঠিকই মানে চান্স পেয়েছে বা টিকে গেছে এরকম। তো ওই যে বললাম, ডিসিপ্লিনের একটা বিষয় আর হাল না ছাড়ার একটা বিষয়, এই দুইটা রাইট। জিনিস এই কলেজগুলো থেকে আমরা বেশ ভালোভাবে শিখতে পারি। তার মানে এইটুকুই। আমরা আসলে আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ভালো কলেজ এটা যে শুধুমাত্র ভর্তি হওয়াটা এসএসসি লাইফ এই এইচএসসি লাইফের জন্য জরুরি এমন না। এটা আসলে আপনাকে আপনার জীবনের পরবর্তী ধাপগুলোতেও সঠিক দিক নির্দেশনা দিতে খুবই সাহায্য করে। আচ্ছা, আমাদের সাথে আমাদের আরেকজন মেন্টর আছেন, ফাইজা হাসিন শৈলী। তো শৈলীর কাছ থেকে আসলে আমরা জানতে চাচ্ছি যে শৈলীর অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, হলিক্রসের অ্যাডমিশন জার্নিটা। হ্যালো এভরিওয়ান। আমি 2019-এ এইচএসসি দেই। আর এসএসসি ছিল আমার 2017-তে। তো এসএসসির পরে একটা সময় থাকে, 4 মাসের মতো গ্যাপ থাকে। তো ওই গ্যাপে আমি মেইনলি অন্যান্য বিষয়ে ফোকাস করছিলাম, পাশাপাশি আমি একটা কোচিংয়ে জব নিয়েছিলাম। তো ওখানে হচ্ছে গিয়ে পড়াতাম স্টুডেন্টদেরকে, মানে আমি মাত্র এসএসসি দিয়েছি বাট আমি পড়াতাম 9-10-এর বাচ্চাদেরকেই। তো ওখানে পড়াতে পড়াতে আমার প্রিভিয়াস যতগুলো চ্যাপ্টার ছিল ওগুলোর একটা রিভিশন হয়ে গিয়েছিল, পড়াতে গিয়ে পড়া হয়ে গিয়েছিল মোস্টলি, টু বি ভেরি অনেস্ট। কিন্তু পরীক্ষার 1 মাস আগে আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কিনেছিলাম। কোয়েশ্চেন ব্যাংক কিনে আমি দেখেছিলাম কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসে, এবং সেখান থেকে আমি দেখলাম যে বেসিক কোয়েশ্চেন্স গুলোই আসে বেশিরভাগ। যার বেসিক যত বেশি স্ট্রং, যে এসএসসি লেভেলে ভালোভাবে পড়াশোনা করেছে, তাদের জন্য তারা এক ধাপ এগিয়ে থাকবে। আর এই 4 মাসে যেটা করতে হবে সেটা হচ্ছে যা আমরা পড়েছি সেটা ছেড়ে দেওয়া যাবে না, রিভিশন দিতে হবে। তো আমার যেই ফেলো স্টুডেন্টস ছিল যারা আমার সাথে এসএসসি দিয়েছিল এবং আমার ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা যেটা করেছে, ওরা কোচিং এ ভর্তি হয়েছিল কিন্তু ওদের মধ্যে অনেকেই কিন্তু চান্স পায়নি। এর একটা বিশেষ কারণ হচ্ছে গিয়ে আহ, ওরা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেনি। ওরা বইটাকে গুরুত্ব না দিয়ে অনেক এক্সট্রা এক্সট্রা জিনিস পড়েছে যেগুলো হয়তো আনইম্পর্টেন্ট ছিল। আম, আমি যতটুকু দেখেছি ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা দিতে গিয়ে যে সব কিছু বই থেকে এসেছিল। যেমন খুব সিম্পল কোয়েশ্চেন্স, প্রতিসরাঙ্ক নির্ণয়, তারপর যান্ত্রিক মাধ্যমে কোনটার বেগ কেমন এরকম প্রশ্ন, তারপর সংযুক্তি নির্ণয়। এগুলো তো আমরা এসএসসি লেভেলে পড়েছি আর বইতেই আছে হুবহু সেখান থেকে আসা প্রশ্ন। এবং পরীক্ষা দেওয়ার পরে আমি কিছুটা বুঝেছিলাম যে হয়ে যাবে চান্স, বিকজ আমি একটা কোয়েশ্চেনও ছাড়িনি অ্যান্ড 1 ঘন্টা আমি পুরোপুরি অ্যান্সার করে আসছিলাম। সো ইনফ্যাক্ট আলহামদুলিল্লাহ পরীক্ষা এত ভালো হয়েছিল যে আমার পরবর্তীতে মনে হয়েছিল যে আচ্ছা এটাতে মনে হয় লটারি করতে হবে, কারণ কোয়েশ্চেন তো ইজি আসছে, সো অনেক মানুষ চান্স পাবে। বাট যখন পরীক্ষা দিয়ে বের হলাম, নিচে মাঠে দাঁড়ালাম, তখন আমার অনেক ফ্রেন্ডরাই বললো যে ওরা অনেক কিছুই পারেনি। তো এজন্য আমি বলবো যে বেসিকটা যত স্ট্রং করা যায় পরীক্ষার আগ মুহূর্তে যতটুকু সময় আছে, আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে যে কি পরিমাণে প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, এবং যে প্রশ্নটা আসে শুধু ওইটাই হুবহু মুখস্থ করলে হবে না, তার আশপাশ থেকে পড়তে হবে। আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে একটা লাভ হয় যে সিমিলার কোয়েশ্চেন থাকে, সো এটা একটা লাভজনক। যেমন আমি একটা কোয়েশ্চেন হুবহু কোয়েশ্চেন ব্যাংক থেকে পেয়েছিলাম, এনডিসির একটা কোয়েশ্চেন ছিল যেটা হোলি ক্রসে এসেছিল। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা আমাকে হেল্প করছে, অলসো বেসিক স্ট্রং রাখা, বইটা ভালো করে পড়া একদম A to Z, এটাও আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ। ওকে, ভেরি মাচ ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড ভেরি মাচ ইনসাইটফুল। আচ্ছা, যে প্রশ্নটা স্টুডেন্ট এবং স্টুডেন্টের প্যারেন্টরা প্রতিনিয়তই করে সেটা হচ্ছে যে এই সমস্ত কলেজের ফি স্ট্রাকচার। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমাদের আমাদের কাছে আসে। আমি যদি শৈলীর কাছেই জানতে চাই যে আসলে হলি ক্রসের যে ফি স্ট্রাকচারটা এটা তখন কেমন ছিল।
ওয়াজ ইট অ্যাফোর্ডেবল? ওকে, সো হোলি ক্রসের একটা রুল হচ্ছে আপনি যদি সরকারিভাবে বৃত্তিও পেয়ে থাকেন তাহলে আসলে এটা তারা প্রোভাইড করে না, মানে আপনি ফ্রি পড়তে পারবেন না ফ্রি ফান্ডে। আমি কিন্তু স্কলারশিপ পেয়েছিলাম এসএসসি তে, কিন্তু তারপরও আমাকে বেতন দিতে হয়েছিল। বাট ওদের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এফোর্ড না করতে পারেন, যেমন আমিও পারতাম না, তো আমি অ্যাপ্লাই করেছিলাম। ওদের পুয়ার ফান্ডের একটা সুবিধা আছে, সেখানে অ্যাপ্লাই করার কারণে ওদের 2,000 টাকা বেতন ছিল সায়েন্সে, সেখানে আমাকে 800 টাকা তারা করে দিয়েছিল। বাট এটার জন্য সিস্টার শিখার সাথে মিটিং করতে হয়, প্যারেন্টস নিয়ে যেতে হয়, এবং আপনার যে সমস্যা সেটা খুলে বুঝিয়ে বলতে হবে যে আমি এফোর্ড করতে পারবো না। সো সেক্ষেত্রে তারা একটা ফান্ড দিয়ে থাকে। এটা তাদের উপর ডিপেন্ড করে যে তারা আপনাকে দিবে কিনা। সো স্কলারশিপ পেলে ফ্রি ফান্ড পাবেন না, তবে স্কলারশিপের যে টাকাটা আসে সরকারিভাবে সেটা আমি পেয়েছিলাম এসএসসিরও অনেক পরে, এসএসসি দেওয়ারও অনেকদিন পরে আমাকে পুরো অ্যামাউন্টটা একসাথে দিয়েছিল। ওকে, থ্যাংক ইউ। সেম কোয়েশ্চেন যদি আমি হচ্ছে সাইফ বা শোয়েবের কাছে করি। আহ সাইফ, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আহ, যেটা বলি সেটা হচ্ছে আহ, আমাদের যে ফিটা এইটা সেন্ট জোসেফের 3 মাস পর পর একবার দিতে হয়। এবং এটা আমাদের সময় সম্ভবত ছিল পার মান 1700 টাকা, কলেজের জন্য বাংলা ভার্সন। তো 3 মাস আমরা 5100 টাকা দিতাম। আর প্রত্যেক সেমিস্টারে শুরুতে আপনার ল্যাব ফি দিতে হবে 3000 টাকার মতো। তো এইটা ছিল ওকে। আমাদের ওভারঅল হচ্ছে মানে খরচটা। আর যেটা একটু আগে আপু বললো যে স্কলারশিপ, হ্যাঁ স্কলারশিপ পাওয়ার পরেও এই কলেজগুলোতে হচ্ছে আমাদের বেতন মওকুফ করা হয় না, আমাদের ওই টাকাটাই মানে দিতে হয়। এরপরও যে পোর্ট ফান্ডের কথাটা বললো সেটা হচ্ছে কারো যদি কোনো সমস্যা থাকে ফাইন্যান্সিয়াল, তারা হচ্ছে আহ, কথাবার্তা বলে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এগুলো ফিক্স করতে পারে। এবং কলেজ অ্যাডমিনিস্ট্রেশন যথাসম্ভব চেষ্টা করে ওনাদেরকে হেল্প করতে বা সাহায্য করতে, এরকম আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাইফ ছিলেন আমাদের সাথে সেন্ট জোসেফ কলেজ থেকে। এবার আমরা একটু শোয়েবের কাছে জানতে চাচ্ছি। শোয়েব তো নটরডেমে ছিলেন। আহ ওখানে ফি স্ট্রাকচারটা কেমন? আপু, ফি স্ট্রাকচার ওই সেন্ট জোসেফের মতোই অনেকটা। এই তিন হুম মাস বা হুম। 6 মাস পর পর আমাদের কাছ থেকে মানে বেতন নেওয়া হতো। মাসিক বেতন 1600 টাকা। তো 6 মাস পর পর বা 3 মাস পর পর নেওয়া হতো। আর সেমিস্টারের আগে সেমিস্টার ফি এবং ল্যাব ফি এগুলো নেওয়া হতো। তো আচ্ছা। যারা এফোর্ড করতে পারবেন না তাদের মানে ফাদারের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। এবং আমাদের এখানে একটা সিস্টেম আছে, যদি মানে কেউ একদম এফোর্ড করতে না পারে তাহলে সে কলেজের বিভিন্ন কাজে ইনক্লুড হয়ে, যেমন দপ্তরি কাজ আছে, এরপর আরো বিভিন্ন রকম কাজ আছে, এই সমস্ত কাজে ইনক্লুড হয়ে তারা একদম মানে প্রায় ফুল ফ্রিতেই পড়াশোনা করতে পারবেন, যারা একদমই সুবিধা বঞ্চিত তাদের জন্য এটা। ওকে, ইটস ইটস অ্যান অ্যামেজিং ইনসাইট। আমাদের তিনজন মেন্টরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং একটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল যে কোন কলেজের ফি স্ট্রাকচার আসলে কেমন, যেটা নিয়ে হয়তো প্যারেন্টরা খুব উদ্বিগ্ন থাকেন, এটা নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা একটু পরবর্তী পার্টে চলে যাচ্ছি। আহ এবার যদি আমরা আসলে আমাদের স্কলার সেন্টারের পুরো প্রোগ্রামের কাঠামোটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি কি দিচ্ছি এই 2 মাসে। 2 মাসে আসলে থাকছে 52টি লেকচার ক্লাস, যেটা লাইভ ক্লাস হবে। আমাদের 25 জনের ব্যাচ। এই 25 জনের ব্যাচে এই 52টি লেকচার ক্লাস হবে। তার সাথে প্রতি শনিবারে থাকবে একটা করে কুইজ, তার মানে 52টি কুইজ। তাছাড়া থাকবে 8টি উইকলি টেস্ট। না, 2 সেকেন্ড, আমি যে শুনতেছি তোমার সাথে। তোমারটা তো পজ হয়ে গেছে। তাছাড়া সুবিধা থাকছে কইছে আমার এখন প্রতিদিন। তাছাড়া থাকছে 5টি ফাইনাল মক টেস্ট, ভর্তি পরীক্ষার আদলে 5টি স্পেশাল মডেল টেস্ট, প্রতিটি সাবজেক্টের জন্য এবং প্রতিটি চ্যাপ্টারের জন্য
আলাদা করে লেকচার শিট, যেটা আপনি প্রতি ক্লাসের শেষে বা প্রতিটা সাবজেক্টের প্রতি চ্যাপ্টারের শেষে পেয়ে যাচ্ছেন। শর্ট ট্রিক্স এবং দ্রুত সমস্যা সমাধানের নোটবুক থাকছে, যেটা আমাদেরই মেন্টরদের দ্বারা ডেভেলপ করা, যারা হলি ক্রস, সেন্ট জোসেফ এবং নটরডেমে পড়ে এসেছেন। তাছাড়া পরীক্ষার আগে তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন উপযোগী একটা সাজেশন বুক পেয়েই যাচ্ছেন। এখন যদি আমরা একটু আলোচনা করি যে ক্লাস, কুইজ, মক টেস্ট, এই সমস্ত বিষয় আসলে অনলাইনে কিভাবে দিবেন, এটা খুবই কমন একটা প্রশ্ন, যেটা আমরা অনেক স্টুডেন্ট থেকে পাচ্ছি গত 1 মাসে। তো এটা আমাদের স্কলার সেন্টারের ওয়েবসাইট। আমরা যদি ওয়েবসাইটে যাই, স্কলার সেন্টারের ওয়েবসাইটে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই একটা আইডি থাকবে, সেটা দিয়ে আপনি এখানে লগ ইন বা সাইন আপ করতে পারবেন। তাছাড়া আমাদের অনলাইনে বর্তমানে 3 ধরনের কোর্স চলমান আছে। একটা হচ্ছে কলেজ গেটওয়ে প্রোগ্রাম, যেটাতে আপনি একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, যে 52টি লাইভ ক্লাস সহ ওই সমস্ত বিষয় এই এই প্যাকেজের মধ্যে পাচ্ছেন। তাছাড়া এখানে এখানে আসলে একটা কোর্স ফি দেখানো হয়েছে, কিন্তু যারা আমাদের গ্র্যান্ড মক টেস্টে 12 তারিখের গ্র্যান্ড মক টেস্টে অংশগ্রহণ করেছেন এবং টপ 10-এর মধ্যে আছেন, তারা কিন্তু এই কোর্স ফির ওপরে আরো একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া সামনে আমাদের আরো একটা গ্র্যান্ড মক টেস্ট আছে, যেটা সারা দেশব্যাপী আয়োজিত হবে। সেখানেও অংশগ্রহণ করে আপনারা এই ধরনের স্কলারশিপ বা ডিসকাউন্ট অ্যাভেইল করতে পারবেন। তাছাড়া আমাদের আরো একটি কোর্স অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে শুধু মক টেস্টের জন্য, যেখানে আপনি ফুল সিলেবাসের ওপর, ফর এক্সাম্পল আপনি যদি হলি ক্রসে পরীক্ষার্থী হন, তাহলে আপনি ফুল সিলেবাসের ওপরে কিছু মক টেস্ট দিতে পারবেন। একইভাবে প্রতিটি চ্যাপ্টারের ওপর রয়েছে বিশেষ কিছু কুইজ এক্সাম, যেটা আপনি এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে অ্যাভেইল করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সার্বিক ওয়েবসাইটের একটা ওয়াক থ্রু, যেখান থেকে আপনারা কোর্সগুলোকে অ্যাভেইল করতে পারবেন। তাছাড়া আরো আছে, তাহলে সবগুলো কোর্সকে যদি আমরা আসলে একসাথে দেখাই, আমাদের বর্তমানে 3টা কোর্স চলমান আছে। একটা হচ্ছে লাইভ কোর্স, যেটা কলেজ গেটওয়ে প্রোগ্রাম। আরেকটা হচ্ছে স্কোলা মক হাব, যেটা ফ্রি কোর্স এবং 2 মাস চলবে। কিছু মক টেস্ট এখানে আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন, আর কিছু খুবই স্বল্প একটা রেমুনারেশনে আপনারা এটা অ্যাভেইল করতে পারবেন। তাছাড়া চ্যাপ্টার কুইজেস তো থাকছেই। এখন যদি আমরা আসি যে কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চায়, তাহলে বিষয়টা তার জন্য কেমন? আবার কোন কলেজের এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে, কোন কলেজের এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এই ধরনের কিছু নিয়ম নীতি জানাও খুবই জরুরি। আসলে বিভাগ পরিবর্তনের নিয়ম কিন্তু 3 কলেজে 3 রকমের। যেমন আমরা যদি হলিক্রস কলেজ দিয়ে চিন্তা করি, আহ বর্তমানে মানবিক বিভাগে যারা পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে GPA 3 কে। আবার আমরা যদি এটা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে দেখি, তাহলে বিজ্ঞান বিভাগ যাদের ছিল SSC তে, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে SSC দিয়েছেন এমন স্টুডেন্ট যারা ছিলেন, তারা যদি ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে চান, তাহলে ন্যূনতম 4.5 GPA আপনাদের লাগবেই। একইভাবে যারা SSC তে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন কিন্তু মানবিক বিভাগে এখন ভর্তি হতে চাচ্ছেন, তাদের ন্যূনতম 3.5 GPA লাগবে। হলিক্রস কলেজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরীক্ষায় আসলে কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না ওরা। সাধারণত আমরা গত 10 বছরের যে এক্সামের যে স্টাইল, এটাই দেখে এসেছি। কিন্তু নটরডেম এবং সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রে আবার বিষয়টা ভিন্ন। আপনি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন।
দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমতই খুব শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল সিলেবাস মক টেস্টের তারিখ ঘোষণা করা হবে, যে কবে থেকে এগুলো শুরু হতে যাচ্ছে। এগুলো আসলে আপনাদের দুর্বলতা খুঁজে বের করতে এবং যাতে এক্সাম আলটিমেটলি অ্যাডমিশন এক্সামটা ভালো হয় এই ব্যাপারে সহযোগিতা করবে। তাছাড়া আমাদের একটি বিশেষ অফার আছে। মেধার ভিত্তিতে 10 জন শিক্ষার্থীকে আমরা একেবারে সম্পূর্ণ ফ্রি কোর্স করার সুযোগ দিব, যারা একদম হলিক্রস, সেন্ট জোসেফ বা নটরডেমের ভাইবা পর্যন্ত আমাদের কাছে ফ্রি পড়বে। কিন্তু এই ফ্রি কোর্স করার সুযোগটাকে অ্যাভেইল করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের আয়োজিত যে গ্র্যান্ড মক টেস্ট গুলো হবে সেখানে পার্টিসিপেট করতে হবে এবং সেখানে ভালো মার্ক পেতে হবে। যেমন আমরা হয়তো টপ 5 কে এই সুযোগ দিব। গত 12ই জুন আমাদের একটা গ্র্যান্ড মক টেস্ট ছিল, যেটার রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে। রাতে আরো একটি রেজাল্ট পাবলিশ হবে যে টপ 10-এ কারা কারা আছেন। তাই শুরু থেকেই আসলে সিরিয়াসলি প্রস্তুতি নেওয়া উচিত, কারণ সফলতা তো হঠাৎ করে আসে না। আমাদের মেন্টররা যেমন বললেন যে তাদের নিয়মিত ক্লাস, কনসিস্টেন্সি, নিয়মিত পরীক্ষা এবং ধারাবাহিক যে পরিশ্রম, এই পরিশ্রমের ফলেই আসলে ভর্তি পরীক্ষায় তাদের সাফল্যটা এসেছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম আপু, আমি মানসী বলছিলাম। আমি নালন্দা হাই স্কুলের একজন স্টুডেন্ট, আর আমি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আছি আর কি, সায়েন্স ওয়ালাইকুম বিভাগ থেকে আসসালাম। আছি। জি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের এই যে পেইড মক টেস্ট, আপনাদের এই যে কোর্স ছাড়াও যে মক টেস্ট গুলো আপনারা নিচ্ছিলেন, গ্র্যান্ড মক টেস্ট বললেন যেটাকে, হুম সেটা হুম। কি আর দেওয়ার সুযোগ আছে সামনে? প্রথমত 12 তারিখের যে মক টেস্টটা ছিল ওইটা এখনো আমাদের ওয়েবসাইটে ওপেন আছে। আপনি গিয়ে আজকে বা আগামীকালকে ওই মক টেস্টটা দিতে পারবেন। আর অবশ্যই আমাদের আরেকটা মক টেস্টের, এটাকে আমি যদি এভাবে বলি যে প্রোগ্রামই আসবে, সেটা হচ্ছে 20 তারিখ থেকে আপনি সেই প্রোগ্রামটা অ্যাপেল করতে পারবেন, যেখানে শুধু মক টেস্টই দিতে পারবেন। আপনি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারবেন, আবার ফুল সিলেবাসের উপরেও কিছু মক টেস্ট দিতে পারবেন। ফুল সিলেবাস মানে কি এটা এসএসসি শর্ট সিলেবাসটাই? হ্যাঁ, এসএসসি শর্ট সিলেবাসটা, যেটার উপর আর কি হলিক্রস অ্যাডমিশনটা হবে। ওকে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম।